নানা প্রতিকূল পরিস্থিতি, স্বাভাবিক বৃষ্টি নেই, এই সমস্ত কিছুর সঙ্গে আমরা যুঝবো কিভাবে? তো বিশ্ব পরিবেশ দিবসে প্রত্যেক বছরই নতুন ভাবনা থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। আর এই বিশ্ব পরিবেশ দিবসে আমাদের সাধারণ মানুষের কি কি সতর্কতা নেওয়া উচিত, আমাদের জীবনযাপন কেমন হওয়া উচিত, কিভাবে চলবো, এই সমস্ত কিছু নিয়ে বলবেন বলেই স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন, উপস্থিত হয়েছেন লালবাগ কলেজের অধ্যাপক দেবব্রত মণ্ডল। দেবব্রত, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার দিদি, এবং সঙ্গে সঙ্গে সকল শ্রোতাকে আমার অশেষ ধন্যবাদ। আজ আমরা এক গুরুত্বপূর্ণ দিনে একত্রিত হয়েছি। দিনটা হলো পরিবেশ দিবস। প্রতি বছর 5 জুন আমরা এই দিনটা পালন করি পৃথিবীকে কিছুটা সংরক্ষণের অঙ্গীকার নিয়ে। 1972 সালে জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকেই প্রতি বছর পালিত হয়ে আসছে। তো এবছরের যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস, তার যে থিম, সেই থিমটা হলো বিট প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশনটাকে কিভাবে আমরা রোধ করব, এটাই হলো এবছরের মেন থিম। দেখুন, আজকে এটা আর বলার অপেক্ষা থাকে না যে আজ আমরা গভীর সংকটের মুখে পড়েছি। প্লাস্টিক দূষণ চারিদিকে, যেখানে দেখবো সেখানে কিন্তু প্লাস্টিক পড়ে থাকবে। আমরা রাস্তায় যখন বেরোই তখন দুই দিকে যদি একটু নজর রাখি তাহলে দেখবো যে প্লাস্টিকের জঞ্জাল জমে থাকে। মাঠ ঘাট সর্বত্র সর্বত্র প্লাস্টিক। তো এই প্লাস্টিক পলিউশন এবছর যেহেতু আলোচনার বিষয় বা বিশ্ব পরিবেশ দিবসের থিম, আমার মনে হয় আলোচনা করাটা দরকার। মানে এটাই সীমাবদ্ধ একদম একদম। তবুও তার সঙ্গে আরো কি কিভাবে আমরা ভালো থাকতে পারি, পরিবেশ ভালো রাখতে পারি, সেগুলোকেও একটু আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। আপাতত প্লাস্টিক দূষণ কি করে আমরা দূর করতে পারি? হ্যাঁ, দেখুন, আমি যে বিষয়গুলোকে আলোচনা করব তাকে আমি দুটো ভাগে ভাগ করছি, মানে আমার ডিসকাশনটাকে দুটো ভাগে ভাগ করছি। প্রথম সমস্যার কথা বলবো, দ্বিতীয় আমরা যেগুলো বলবো সেগুলো হচ্ছে সমাধানের উপায়। আজকের দিনে সমস্যা বলার লোকের অভাব নাই, আর সমস্যাটাকে বুঝতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু সমাধানের উপায়গুলো খুব জটিল। এখানে অনেক বিষয় ঢুকে থাকে, এখানে অনেক জটিলতা আছে। তো প্রথমে আমরা সমস্যার বিষয়গুলোকেই তুলে ধরি। দেখুন, প্লাস্টিক পলিউশন সব থেকে মানে আলোচনার বিষয় করতে গেলে যে বিষয়টা সব থেকে প্রথমে উঠে আসা দরকার সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। আচ্ছা, মাইক্রোপ্লাস্টিক নিয়ে আজকে তো বহুল চর্চিত হচ্ছে। তা সত্ত্বেও আমি একটু বলে নেই, যেগুলো ধরুন খুব সূক্ষ্ম সূক্ষ্ম, একদম ধুলোর মতো, বালির মতো, যেগুলো যে কণাগুলো প্লাস্টিকের থেকে তৈরি হয়, প্লাস্টিক থেকে তৈরি হয়, সেগুলোকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলি। থিওরিটিক্যালি, তাত্ত্বিকভাবে যদি বলা হয় তাহলে 5 mm এর যেগুলো কম, 5 mm এর কম ব্যাসার্ধ বিশিষ্ট যে কণাগুলো, তাদেরকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। তো এই মাইক্রোপ্লাস্টিকটা কিন্তু আমাদেরকে সব থেকে বেশি ক্ষতি করে চলেছে এবং জ্ঞাত অবস্থাতেই। ধরুন, প্লাস্টিকের বোতল আমরা ডেইলি লাইফে, মানে আমাদের দৈনন্দিন ব্যবহারের মধ্যে প্লাস্টিকের বোতল তো আছে। হ্যাঁ, জল খেতে হবে, জল নিয়ে যেতে হবে। একদমই। কিন্তু আমরা এটা জানি না যে প্লাস্টিকের বোতলটা যখন আমরা জল খাওয়ার জন্য খুলি এবং আমরা যখন ঢাকনাটা, ক্যাপটাকে লাগাই, তো এই সময়ে প্যাঁচটা ঘোরানোর সময় তখন কিন্তু একটা ঘর্ষণ হয় এবং তার থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়। সেটা কিন্তু আমরা জানি না বা আমরা খেয়াল করি না। এবং ওই মাইক্রোপ্লাস্টিক গুলো, যেগুলো চোখে দেখতে পাওয়া যায় না, সাইলেন্ট কিলার, জলের সঙ্গে মিশছে, আমরা দিব্যি ওগুলো খেয়ে নিচ্ছি, আমাদের শরীরে পৌঁছে গেল। তাহলে এটাও কিন্তু একটা মাইক্রোপ্লাস্টিকের সোর্স। আরও একটা, ধরুন আমি আর একটা উদাহরণ দিচ্ছি। ধরুন টুথপেস্ট, সকালবেলায় ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে আমরা ব্রাশ করে আমরা কোথাও বেরোবো, তো টুথপেস্টটা যখন ইউজ করছি তার মধ্যে কিন্তু মাইক্রোপ্লাস্টিক আছে। মানে টুথব্রাশটার মধ্যে, তাই তো? টুথব্রাশের মধ্যে আছে, টুথপেস্টের মধ্যেও আছে, ইভেন টুথব্রাশটার মধ্যেও আছে। আচ্ছা, এটা দেখবেন, একটা টুথব্রাশকে আমরা কতদিন ইউজ করি? হ্যাঁ, আমরা তো ফেলিই না, নিয়মিত যেটাকে ফেলে দেবো সেটা করি না কিন্তু। এবং আমরা ধরুন 4 মাস ইউজ করেছি, দেখবেন ওই যে ব্রাশগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষয়ে যায়, অনেকটাই ক্ষয়ে যায়। সেই ক্ষয়ে যাওয়া পার্টিকেল গুলো কোথায় গেল? আমরা সব তো ফেলি না, তার মধ্যে এমনও ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে যেগুলো আমাদের দাঁতের মধ্যেই থেকে যায়, আমাদের মুখের মধ্যেই কোনো না কোনো জায়গায় থেকে যায়। তারপরে আমরা দিব্যি খাবার খাই, সেগুলো কিন্তু আমাদের শরীরে পৌঁছে গেল, পাকস্থলীর মধ্যে গেল, রক্তের মধ্যে পৌঁছে গিয়ে সেগুলো আমাদের দেহের বিভিন্ন কোষে কোষে পৌঁছে গেল। তো এইভাবে আমাদের দেহে মাইক্রোপ্লাস্টিকটা কিন্তু চলে যাচ্ছে। মারাত্মক ব্যাপার। এবং এটা ধরুন একটা বাচ্চা, যে বাচ্চাটা ধরুন একদম যার গ্রো হচ্ছে, যার বয়স 3 বছর 4 বছর,
তার কিন্তু গোটা দেহে বিভিন্ন কোষগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেগুলো কিন্তু গ্রোয়িং স্টেজে আছে। তার কিন্তু নতুন নতুন সেল তৈরি হচ্ছে, এবং সেই সেলের মধ্যে যদি একটা মাইক্রোপ্লাস্টিক যদি দানা বেঁধে যায়, তাহলে সেটা কিন্তু থেকে গেল, সেটাকে কিন্তু বার করার উপায় নাই। তো এইভাবে আমাদের দেহে যেমন ভাবে মাইক্রোপ্লাস্টিক আমাদের দেহের মধ্যে ক্যান্সারের কিন্তু প্রবণতা থেকেই যায়। আচ্ছা। তো মাইক্রোপ্লাস্টিক একটা কার্সিনোজেন আমরা বলতেই পারি। তারপরে ধরুন প্লাস্টিক তো যেখানে সেখানে পুড়িয়ে দেওয়া হয়, একটা রেওয়াজ এসছে যে প্লাস্টিক গুলো কোথায় ফেলবো, তো দেব একত্রিত করে দাও, আগুন লাগিয়ে একদম আগুন লাগিয়ে দাও। তো যখন প্লাস্টিক পোড়ানো হয় তখন সেখান থেকে ডাইঅক্সিন, ফিউরান বলে এই দুই রকম টক্সিক গ্যাস ওখান থেকে রিলিজ হয়, যেটা কিন্তু মারাত্মক ক্ষতিকর, যেটাও কিন্তু একটা কার্সিনোজেন বলে মনে করা হয়। সেটা বাতাসের সঙ্গে মিশছে। এবার বাতাসের সঙ্গে মিশলে মানেই আমার শরীরে ঢুকে পড়লো, আমার নিঃশ্বাসের সঙ্গে রেসপিরেশন এর মাধ্যমে কিন্তু শ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদের দেহের মধ্যে ঢুকছে, ফুসফুসে পৌঁছে গেল একদম। এবার এই থেকে তৈরি হলো আবার 1 সেকেন্ড আবার অন্য একই রকম পদ্ধতিতে আমাদের দেহের কিন্তু প্লাস্টিক কিন্তু দানা বাঁধছে। এটা মাইক্রোপ্লাস্টিক বলবো না যদিও, কিন্তু কার্সিনোজেন এইভাবে কিন্তু মানে ওই প্লাস্টিকের বিষ আমাদের শরীরে প্রবেশ করছে বিভিন্ন পদ্ধতি। আচ্ছা, আলোচনা করতে করতে আরেকটা জিনিস আপনি বলছিলেন যে ওই যে বাসের বা গাড়ির বা বাইকের যে টায়ার। একদম, হ্যাঁ। আমরা ধরুন কোথাও বেরিয়েছি ট্রাভেল করতে, আমাদের পার্সোনাল কার অথবা বাইকে করে, তখন আমরা ফাঁকা রাস্তায় আমাদের জানালা খুলে দেই অথবা উন্মুক্ত হাওয়া নেওয়ার জন্য আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নেই। আমরা ভাবি যে একদম ফুল অফ ক্লিন এয়ার, আমরা ভাবি যে একদম মুক্ত বাতাস নিচ্ছি। এমন ভাবলেও ভুল হবে, ওই বাতাসের মধ্যেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক আছে। আমরা যে 4 হুইলার বা 2 হুইলার মানে যে কোনো যানবাহনে সিনথেটিক রাবার ইউজ হয়। সেই সিনথেটিক রাবার কিন্তু প্রতিটা মুহূর্তে রাস্তার সঙ্গে কিন্তু ফ্রিকশন হচ্ছে, প্রতিটা মুহূর্তে কিন্তু ঘর্ষণ হচ্ছে, আর তার জন্য মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে। সেই মাইক্রোপ্লাস্টিক গুলো রাস্তায় ধুলোর সঙ্গে মিশে আছে, আমরা তাদেরকে কিন্তু শনাক্ত করতেও পারি না, সেগুলোকে কিন্তু অপসারণ করতেও পারি না। ধরুন সেইগুলোই কিন্তু বাতাসের মধ্যে মিশে আছে, ফলে আমরা যখন প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি তখন আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে, ফলে এখান থেকে তৈরি হচ্ছে মাইক্রোপ্লাস্টিকের এন্ট্রি আমাদের দেহে। তো এইভাবে কিন্তু মাইক্রোপ্লাস্টিক আমাদের দেহে প্রবেশ করছে। মানে আমি প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলাম না, তা সত্ত্বেও কিন্তু প্লাস্টিক এইভাবে আমাদের শরীরে একটা বাসা বাঁধতে পারে, এবং কার্সিনোমার সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক। মানে সে ঢুকে বেশ বাসা টাসা বেঁধে তার ঘর গেরস্থালি সাজিয়ে বসে পড়ছে, আর গেরস্থালিটা আমাদের শরীরের ভেতরে। তাহলে এর থেকে বাঁচার কি উপায়? যদিও বলেছেন যে সেকেন্ড পার্টে। তো আমি আরেকটা বিষয় বলে নেই, প্লাস্টিক সম্পর্কে একটু ওয়াকিবহল করা দরকার আছে। আমার প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যেই আমি প্লাস্টিকের কতগুলো বিষয় আলোচনা করব, কারণ মাইক্রোপ্লাস্টিকের বিভিন্ন সোর্স আছে। তো মাইক্রোপ্লাস্টিকের সোর্সগুলো বলতে গেলে প্লাস্টিকের ক্যাটেগরি, মানে প্লাস্টিকের কত রকম ধরন আছে, এগুলো একটু বলে নেওয়া দরকার আছে বলে মনে হচ্ছে আমার। আচ্ছা। তো ধরুন আমরা যদি প্লাস্টিকের পলিথিন ইউজ করি, বাজারে গেলাম, মাছের দোকানে অথবা সবজির মানে ক্যারি ব্যাগ যেটা ইউজ করলাম, সেগুলোকে বলা হয় লো ডেনসিটি প্লাস্টিক। এই যে লো ডেনসিটি প্লাস্টিক, এটা কিন্তু সিঙ্গেল ইউজ বলা হয়। তো এটাকে কিন্তু দ্বিতীয়বার ইউজ করি না, ইউজ করার মতো আমাদের দেশে সেই পরিকাঠামো নেই। ফলে এই বিষয়গুলো, এটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে রিসাইকেল করাটা আমাদের সামর্থ্যের বাইরে, ফলে এটা কিন্তু খুব ডেঞ্জারাস। আচ্ছা। ফলে আমাদেরকে ফেলে দিতেই হয়, আমাদেরকে রিসাইক্লিং করার জন্য আমাদের কাছে উপায় তো থাকেই না, ফলে ফেলতে হয়। আর ফেলে আমরা আরেক সমস্যা তৈরি করি, আমন্ত্রণ জানাই। তো এটা গেল এক ক্যাটাগরি। আরো কিছু ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিটাকে বলার আগে আমার একটা জিনিস বলার দরকার আছে, সেটা হলো রিসাইক্লিং কোড। এটা আমরা যখন, যেমন ধরুন আমি এটা বলার আগে একটু বলে নেই, ওষুধের দোকানে গেলাম, ওষুধটা আমরা যখন কিনি তখন আমরা দেখে নেই এক্সপায়ারি ডেট, যে ওষুধটা কতদিন পর্যন্ত ইউজ করা বা ইনটেক করা কতটুকু যুক্তিযোগ্য হবে। তার জন্য আমরা এটা সবাই আজকাল কিন্তু আমরা ক্রিম, ডিওডোরেন্ট সমস্ত ক্ষেত্রে আমরা একটু সচেতন হচ্ছি, আমরা দেখে নিই এক্সপায়ারি ডেটটা কবে। কিন্তু এটা করি না যখন আমরা প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কোনো দ্রব্যাদি যখন আমরা বাজার থেকে কিনি, তখন কিন্তু আমরা এটা করি না যে প্লাস্টিকের রিসাইক্লিং কোড কত, এটা দেখি না। আচ্ছা, এটা দেখে নেওয়া দরকার। এটা কি লেখা থাকে? একদমই,
এটা প্লাস্টিকের বোতলে দেখবেন একটা ট্রায়াঙ্গেল করা থাকে, একটা ত্রিকোণাকার অ্যারো দেওয়া থাকে এবং তার মাঝখানে একটা নিউমেরিক্যাল ডিজিট মানে একটা সাংখ্যিক মান লেখা থাকে। এটা আমি নিজেও জানতাম না, তাহলে আমাদের শ্রোতারাই বা কি করে জানবে? হ্যাঁ একদম, ওখানে দেখবেন 7টা কোড থাকে, 1 থেকে 7 পর্যন্ত রিসাইক্লিং কোড থাকে, সেটা অবশ্যই দেখে নেওয়া দরকার আছে। এবার বলি ওই রিসাইক্লিং কোড ব্যাপারটা কি। ধরুন লেখা আছে 1, তার মানে সেটাকে রিসাইক্লিং করা যাবে, সহজেই পুনঃব্যবহার করা যোগ্য। ধরুন রিসাইক্লিং কোড 7 লেখা আছে, 7 লেখা আছে, তাহলে জানতে হবে যে ওটাকে রিসাইক্লিং করা খুব কঠিন। আচ্ছা আচ্ছা, 7 থাকে কোনগুলো, এরকম কয়েকটা জিনিসের নাম যদি একটু বলে দেন। বোতল, শিশুদের যেমন বাচ্চাদের যে Feeding bottle গুলো আর কি। ফিডিং বোতল, ওটার গায়ে কিন্তু 7 লেখা থাকে। তারপরে ধরুন কোনো বোতল, একটা বড় বোতল কিনলাম, যেটা আমাদের একটু স্টাইলিশ বোতল, একদম জল নিয়ে শক্ত, যাব, একদম শক্ত টাইপ, যেগুলো কাঠিন্যতা বেশি থাকে, হার্ড ডেনসিটি বলা হয়, হাই ডেনসিটি, তো সেগুলো কিন্তু রিসাইক্লিং যে কোড থাকে সেটা 7-এর মধ্যে পড়ে। আচ্ছা তো এই দিক থেকে যদি দেখা যায় তাহলে আমি বলবো 3, 6 এবং 7 রিসাইক্লিং কোড 3, 6, 7 এই 3টে যদি কোথাও থাকে, কোনো দ্রব্যাদির গায়ে লেখা থাকে, তাহলে এটা ভাববো যে ওই দ্রব্যগুলো রিসাইক্লিং করা খুব কঠিন। তার মানে এই নয় যে ইউজ করবো না, আচ্ছা, কিন্তু বুঝে ইউজ করবো। কিন্তু কতদিনের জন্য সেটার তো একটা সময়সীমা থাকা উচিত, তাই না? যেমন বাচ্চাদের যেমন দুধের বোতল, ফিডিং বটল যেটা, সেটা কতদিন খাওয়াবো, এটা একটা বা জলের বোতলটা আমি কতদিন ব্যবহার করবো? এই যে আমি একটা জলের বোতল ব্যবহার করছি, সেটা কতদিন করব? হ্যাঁ, এটা একটা বিষয় যেটা আমাদের হয়তো আমরা বুঝি না যে কতদিন পর্যন্ত ইউজ করবো। তো এটা মিনিমাম 3 মাসের বেশি কোনোটাই ইউজ করা উচিত নয়। মানে ধরুন একটা বাচ্চাদের বেবি ফিডিং বোতল, সেটা 3 মাসের বেশি ইউজ করা দরকার না। এবার এখানে কিন্তু অনেকগুলো প্যারামিটার থাকে, এটা একদমই মানে কোনো অ্যাবসলিউট ভ্যালু নয় যে 3 মাস। সেটা কতবার ইউজ হচ্ছে, হ্যাঁ, দিনে কতবার ইউজ করছি, মানে আমাদের ইন্টেন্সিটি, রেট অফ ইউজ, এটার উপর নির্ভর করছে। ধরুন সেটা যদি দিনে 2 বার বা 3 বার ইউজ হয়, তাহলে 3 মাসের বেশি ইউজ করা উচিত নয়। তার থেকে বেশি করলেই সেখান থেকে কিন্তু মাইক্রোপ্লাস্টিক রিলিজ হওয়ার চান্স কিন্তু বেড়ে গেল। মানে বাচ্চাদের ক্ষেত্রে সমস্যাটা আরো ভয়ঙ্কর, প্রকট হতে পারে, যে কারণে আমাদের অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, আর ধরুন পিভিসি, হ্যাঁ পিভিসি যেমন বোতল থাকে, তারপরে কিছু কিছু পাইপ জাতীয়, যেমন আমরা জলের যে পাইপগুলোকে ইউজ করি প্লাম্বারিং এর কাজকর্মের জন্য, আবার বাচ্চাদের কিছু খেলনার দ্রব্যাদি আছে, সেখানেও কিন্তু যে প্লাস্টিকগুলো ইউজ করা হয় সেটাও নন রিসাইক্লিং, মানে সেগুলো 3, 5, 7-এর রিসাইক্লিং কোডের মধ্যেই পড়ে। তো এইগুলোকে কিন্তু একটু সচেতন হওয়া দরকার প্রত্যেক নাগরিকের। আচ্ছা, তার মানে বাড়ির জলের পাইপ তো আমরা ঘন ঘন চেঞ্জ করতে পারবো না, ওটা চেঞ্জ করা যায় না, ওটা সম্ভব নয়। কিন্তু সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক রিলিজ হওয়ার চান্সটাও কম থাকে, কিন্তু একটা টাইম পরে ওটাকে রিইউজ করা, সেটাকে বাদ দেওয়া দরকার আছে, সেটাকে চেঞ্জ করা দরকার আছে। অ্যাকচুয়ালি সায়েন্স যেটা বলে সেটা চেঞ্জ করা দরকার আছে, কিন্তু আমরা করি না। হ্যাঁ, সেটা করা হয়ে ব্যয় সাপেক্ষ ভাবি। তাহলে যে তালিকায় জলের ট্যাঙ্কিও চলে আসে, তাই না? অবশ্যই। আমরা যে বড় বড় ট্যাঙ্ক গুলো বাড়িতে রেখে জল স্টোর করছি, সেক্ষেত্রে তো সমস্যা। এবং সেই জলের ট্যাঙ্ক গুলো কিন্তু ওপেন সান থাকে, মানে সান এক্সপোজার থাকে, এবং সেখানে কিন্তু ডেইলি সূর্যের রোদটা একটা সময় কিন্তু পাচ্ছে। এই সূর্যের রোদ পেলে যে কোনো প্লাস্টিকের কিন্তু মাইক্রোপ্লাস্টিক তৈরি করার প্রবণতা বেড়ে যায়। মানে ধরুন একটা প্লাস্টিকের বোতল আমরা ছায়ায় রেখেছি, আর একটা প্লাস্টিকের বোতল আমরা ছাদে রেখেছি, তাহলে কিন্তু ওই 3 মাসের বিষয়টা কিন্তু কমে আসবে, কারণ হ্যাঁ, ও তো ভঙ্গুর হয়ে যাবে, কারণ ও তো রোদ পাবে, রোদ জল বৃষ্টি সবকিছু পাচ্ছে, মানে কখনো গরম হচ্ছে কখনো ঠান্ডা হচ্ছে, মানে এই বিক্রিয়াতেই ও ডিউরেনাল হিটিং কুলিং, মানে প্রত্যেকদিন দৈনিক যে উষ্ণ হওয়া এবং শীতল হওয়া, এই যে প্রক্রিয়াটা যত চলবে ততই কিন্তু প্লাস্টিকের ওর যে ডিউরাবিলিটি সেটা কমে যাবে, মাইক্রোপ্লাস্টিক রিলিজ হওয়ার প্রবণতা বেড়ে যাবে। তো এইভাবে প্লাস্টিকটাকে কিন্তু ইউজ করলেও ওপেন সান যেন না থাকে, মানে ছাদে বা একটা ছাউনি দিয়ে কোনোভাবে ঢেকে রাখা দরকার। বাহ, তো আমি নতুন জিনিস শিখলাম, আমার শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই শিখলেন। এবারে দেবব্রত, আপনার কাছে জানতে চাইবো, এ তো সমস্যার কথা শুনলাম, জানি সমস্যার তালিকা আরো দীর্ঘ, তাই না? এরকম বহু সমস্যা কিন্তু রয়েছে, তো আমরা এর মধ্যে থেকেও কিভাবে নিজেদের বাঁচাতে পারি? আমরা দেখেছি যে উন্নত দেশগুলোতে এখনো পর্যন্ত আমরা করোনার সময় যে মাস্কগুলো ব্যবহার করতাম, এই যে বাসে চলা বা গাড়িতে চলা ব্যাপারটার সঙ্গে সঙ্গে দেখলাম যে টায়ারের ঘর্ষণেও কিভাবে এরকম কি বলছি যেন ওটাকে, মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে। তো তাহলে আমাদের কি
আবার সেই মাস্কে ফিরে যাওয়া উচিত? দেখুন, মাস্ক কখনো সলিউশন হতে পারে না। হুম তার থেকে বরঞ্চ আমাদের সচেতন হতে হবে। হুম কিভাবে? এবার আসি আমার ওই সেকেন্ড পয়েন্টে, হ্যাঁ হ্যাঁ মানে সলিউশনের কথা বলি। হ্যাঁ হ্যাঁ তো দেখুন, আমি কতগুলো এই সলিউশনের বিষয়টাকে আমি কতগুলো পয়েন্টে ভাগ করছি। আচ্ছা। প্রথম পয়েন্ট, দেখুন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। হুম। এটা কিন্তু আমরা একবার করে ব্যবহার করে আমরা কোথাও যে কোনো জায়গায় ফেলে দেই। এটাই কিন্তু বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমি প্লাস্টিকটাকে আমি কিন্তু সমস্যা বলে যদিও আমি দাঁড় করাচ্ছি, কিন্তু প্লাস্টিক আজকে যদি আমরা ভাবি প্লাস্টিক বয়কট করব, প্লাস্টিক নো ইউজ প্লাস্টিক বা প্লাস্টিক ব্যান করব, এটা সম্ভব নয়। এটা একটা হাস্যকর বিষয় হয়ে যাবে। মানে এটা জ্ঞানের জায়গায় থাকবে, বাস্তব কিন্তু অন্যদিকে যাবে। তো কেন আমরা প্লাস্টিক ব্যবহার করি? তার কারণ হচ্ছে প্লাস্টিক হচ্ছে সস্তা, এটা ডিউরাবিলিটি, মানে এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়। আর একটা বিষয়, এর কোনো অল্টারনেটিভও নেই। তো এই কারণে আমরা প্লাস্টিক ব্যবহার করি। তাহলে এই প্লাস্টিকটাকেই ব্যবহার করব একটু জেনে বুঝে, ওই রিসাইক্লিং কোড যে কথাটা বলছিলাম আপনার সঙ্গে, সেগুলোকে দেখে যদি আমরা ইউজ করি। 1 থেকে 7 1 থেকে 7 মনে আছে আমার, যেটা রিসাইক্লিং করা এবং যায়। ত্রিকোণের মধ্যে লেখা থাকে ওই এক সংখ্যাটা। তো এইগুলোর মধ্যে যদি আমরা সিঙ্গেল ইউজ আর প্লাস্টিক, মনেও আছে আমার 3, 6 7 আর 7-এর কথা বলেছি। 3, 6, 7। তো এখানে যেটা বলছি সেটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এটাকে আমাদেরকে একদমই বন্ধ করতে হবে। এর জন্য আমাদের অবশ্যই নিজেদেরকেই সচেতন হতে হবে। এর আর বিকল্প আর কিছু থাকবে না। কারণ দেখুন, এটা একই সঙ্গে সোসাইটি, ইকোনমিক সোসাইটি, পুঁজিবাদী সমাজ, এবং এখানে সবাই কিন্তু পুঁজি রোজগারের জন্য কোম্পানিগুলো, ফ্যাক্টরিগুলোও কিন্তু প্লাস্টিক তৈরি করে চলেছে। এবার আমরা একটা কথা আমরা প্রায়ই বলি যে বাজারে মিউনিসিপ্যালিটি বাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু সলিউশন হতে পারে না। প্রোডাকশন কিন্তু বন্ধ হয়নি। তাহলে একটা আমাদের মধ্যে একটা মনে হতেই পারে যে এটা এরকম করে কি বন্ধ করতে পারবো? হ্যাঁ, এরকম করে বন্ধ করা সম্ভব। কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে যদি আমরা ইউজ না করি। এটার জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার আছে, সচেতনতা দরকার আছে। মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা নিজেরাই বয়কট করব। একদম বয়কট করব। আচ্ছা। এইটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদেরকে। তাহলে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে এড়িয়ে যাব, একদমই ব্যবহার করব না। আরো কিছু বিষয় যেমন আছে যে আজকের দিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করার জন্য আমরা অনেক কিছু পন্থা অবলম্বন অলরেডি করছি। যেমন শপিং প্লাজা দোকানগুলোতে গেলে আমরা দেখবো যে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে আমাদেরকে একটা করে কাপড়ের ব্যাগ অথবা কোথাও কাগজের ব্যাগ দেওয়া হয়। ওখানে লেখাও থাকে দেয়ার ইজ নো প্ল্যান, দেন ছোট্ট করে একটু হালকা কালারে লেখা থাকে প্ল্যানেট, দেন প্ল্যান অথবা প্ল্যানেট, ইটি দেখবেন ছোট করে লেখা থাকে, বা সেটা একটু লো লাইটে বা লো কালারে প্রিন্ট আউট থাকে, দেয়ার ইজ নো প্ল্যানেট অথবা দেয়ার ইজ নো প্ল্যান বি। ওকে, এটাও কিন্তু একটা মেসেজ, এটাও কিন্তু একটা অ্যাওয়ারনেস। তো এটা কিন্তু একটা বাচ্চাকেও কিন্তু প্রভাবিত করে, আমাদেরকেও প্রভাবিত করে। তো এটাও কিন্তু একটা অ্যাকশন, যেটা আজকের দিনে ব্যাপকভাবে ইউজ হচ্ছে এবং এটা মেনে চলছে। সঙ্গে সঙ্গে আরো কিছু পন্থা যেমন ইউজ করা হয়, যেমন প্রিন্টলেস যে ভাউচার দেওয়া হয় সেটা প্রিন্টলেস হয়। আমাদের কখনো কখনো দেখবেন মোবাইলে মেসেজ চলে আসলো, তো এটাও কিন্তু একটা ওয়ে। যদিও এটার মধ্যে অনেক প্রশ্ন আছে যে এই রকম ভাবেই কি প্লাস্টিক ব্যবহারকে বন্ধ করতে পারবো, কিন্তু এই একটু একটু করেই আমরা একটা বড় লক্ষ্যে পৌঁছাতে পারবো। আচ্ছা দেবব্রত, মনে আছে যে আমি জানি না আপনি কখনো দেখেছেন কিনা, আগে যখন আমরা ছোটবেলায় মাংস কিনতে যেতাম বা বাবা মাংস নিয়ে আসতেন, তখন মাংসটা আনতেন শাল পাতায়। মাছের বাজারে মাছটা নিতেন শাল পাতায় এবং সঙ্গে একটা কাপড়ের ব্যাগ নিয়ে যেতেন, একটা ছোট ব্যাগ। সেটা পুরোনো প্যান্টের ছেঁড়া ওটা দিয়ে হয়তো বানানো হতো, বা হয়তো একটু মোটা কাপড় দিয়ে বানানো হতো। এখন তো জিন্সের প্যান্ট ব্যবহৃত হয় বেশিরভাগ বাড়িতে, সেই সব থেকেও কেটে কিন্তু অনেকেই দেখেছি বাজারে লক্ষ্য করেছি যে মাছের জন্য বা মাংসের জন্য আলাদা ব্যাগ নিয়ে যাচ্ছেন, বা সবজির জন্য একটা কাপড়ের ব্যাগ নিয়ে যাচ্ছেন। প্লাস্টিকে করে যদি কাঁচা লঙ্কা দিতে চাই, বলে না 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 আমার লাগবে না, আমি নিয়ে নিচ্ছি। আবার পুরোনো খাতার পাতা, তারপরে খবরের কাগজ, তার মধ্যেও কিন্তু দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কোনো সবজি। তাহলে এটা কি পদ্ধতি? এটা হওয়া উচিত? এটাই পদ্ধতি যে আমরা প্লাস্টিকটা নিলাম না, আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে বয়কট করলাম। এইভাবেই একদিন অবশ্যই আমরা একদিন ভালো লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তো এটাই দরকার। আরো কিছু প্ল্যানের, আরো কিছু রিমেডিজের কথা বলি। যেমন ধরুন যেগুলো রিসাইক্লিং যে ইয়েগুলো আছে, অ্যাপ্রোচগুলো আছে, যেটা এখন খুব প্রচলিত একটা কথা যে RRR, রিসাইকেল, রিইউজ এবং
রিডিউস, হুম এই তিনটে কিন্তু একটা অ্যাপ্রোচ, যেখানে আমরা কিন্তু সেই জিনিসগুলো ব্যবহার করব যেগুলো রিসাইক্লিং হয়, সেগুলো ব্যবহার করব না যেগুলো রিসাইক্লিং হয় না। হুম তো এই জন্য RRR দিয়ে একটা ইয়ে দেওয়া হয়, স্লোগান দেওয়া হয় যে রিসাইকেল, রিইউজ এবং রিডিউস। হুম তো এটা একটা দৃষ্টিভঙ্গি বাহ যেটা স্প্রেড করা হচ্ছে, যেটা স্কুল কলেজ সিলেবাসের মধ্যেও কিন্তু এগুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। আকাশবাণীর সিলেবাসেও তো ঢুকে পড়লো। এই যে শ্রোতা বন্ধুরা যারা অনুষ্ঠান খুব একদম। মনোযোগ দিয়ে শুনছেন, তারাও কিন্তু নতুন পথ আপনার কথা থেকে দেখতে পেলেন যে আচ্ছা আমরা তো এরম ভাবে ভাবতে পারি, এরম ভাবে করতে পারি। আপনি বলছিলেন টুথব্রাশের কথা, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি, সেই জিনিসগুলো আমাদের একেবারে মানে খাতা তৈরি করে লিখে রাখতে হবে যে একটা ব্রাশ আমরা 3 মাসের বেশি ব্যবহার করব না, ফেলে দেবো। একদমই। আর হচ্ছে চেষ্টা করি, যদিও ডাক্তারবাবুরা বলেন, বিশেষ করে যারা দন্ত চিকিৎসক তারা বলেন যে আগে আমরা সেই নিমের দাঁতন নিমের ব্যবহার হ্যাঁ। করতাম না, সেটা করা যেতে পারে, কিন্তু সেটা যেন শক্ত শক্ত না হয়, খড়খড়ে না হয়, তাহলে কিন্তু ওই যে দাঁতের পাশে থাকা মাড়ি সেগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাই আমি না? এখনো গ্রামে গেলে হুম। ওই কোথায় নিমের গাছ আছে সেটা দেখে খুঁজে বার করি, হুম, এবং হুম। ওগুলো দিয়ে আমি এখনো ব্রাশের ইউজ করি। হুম। যেটা আমার মনে হয় যেন এখনো সেই দিনে পৌঁছে গেছি যেখানে হুম। আমার বাবা বড় হয়েছে, বাবা যেভাবে ইউজ করেছিল, আমার ঠাকুরদা যেভাবে ইউজ করেছিল, সেগুলোকে ফিল করি। তার মানে এটা কিন্তু আমাদের পিছিয়ে যাওয়া নয়। না, পিছিয়ে যাওয়া নয়। আমরা স্বাস্থ্য সচেতন, আমরা প্লাস্টিক দূরে রাখতে চাই, যে কারণেই আমরা একটু অন্যভাবে ভাবছি বা ভাবতে চাই, আমাদের জীবনযাপনটাকে একটুখানি বদলে নেব। আচ্ছা, আর হ্যাঁ, আর একটা বিষয় যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই যেটা করা দরকার। হুম দেখুন, একটা কথা খুব এখন প্রচলিত, সেটা হচ্ছে সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে হচ্ছে পৃথক পৃথক করে রাখবো। তো আমরা রিসাইক্লিং তখনই করতে পারবো যখন সেগুলো আলাদা আলাদা করে পৃথক পৃথক পাত্রে সেগুলোকে রাখা থাকবে। মানে বর্জ্যর কথা বলবো, যখন সেগুলো আলাদা আলাদা করে পৃথক পৃথক পাত্রে সেগুলোকে রাখা থাকবে। মানে বর্জ্যর কথা বলবো। প্রত্যেকের বাড়িতেই যেটা করা দরকার। হুম দেখুন, একটা কথা খুব এখন প্রচলিত, সেটা হচ্ছে সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে হচ্ছে পৃথক পৃথক করে রাখবো। তো আমরা রিসাইক্লিং তখনই করতে পারবো যখন সেগুলো আলাদা আলাদা করে পৃথক পৃথক পাত্রে সেগুলোকে রাখা থাকবে। মানে বর্জ্যর কথা বলবো। একদম সোর্সেই যদি আমরা আলাদা আলাদা করে নেই, হুম। এটাকে বলা হয় পয়েন্ট সোর্স বলা হয়। হুম ওকে, পলিউশনকে যদি আমরা থিওরিটিক্যালি বলি, আবার ওই সেই জ্ঞানের কথায় আসি আমি একটু। হুম ঠিক আছে, কি করব, টিচার তো হুম। সেই ছাত্রদেরকে পড়াতে পড়াতে এই কথাগুলো বলতেই হয়। হুম পয়েন্ট সোর্স, নন পয়েন্ট সোর্স বলে দুই রকম পলিউশন কে দুটো ভাগে ভাগ করা হয়। ধরুন, যেটা একটা উৎস, যাদের উৎস সীমিত, মানে যাদের উৎস নির্দিষ্ট, হুম যেখান থেকেই হচ্ছে, তাদেরকে বলা হয় পয়েন্ট সোর্স। আর যেটা এখানে সেখানে ইতস্তত ভাবে যে কোনো জায়গা থেকে হচ্ছে, সেটাকে বলা হয় নন পয়েন্ট সোর্স, হুম যার উৎসটা সঠিক, চূড়ান্ত নয়, হ্যাঁ, ঠিকঠাক নয়। ঠিকঠাক নয়। তো আমরা প্লাস্টিকটাকে নন পয়েন্ট করে ফেলছি। ধরুন, রাস্তা দিয়ে যাচ্ছি, জলের বোতলে জল খেলাম, ফেলে দিলাম, সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে রাস্তার মধ্যে ফেলে দিলাম বা যেখানে সেখানে ফেলে দিলাম। ব্যাপারটা কি হচ্ছে, যাদের হয়তো রিসাইক্লিং করার মতো ক্ষমতা আছে বা পরিকাঠামো থেকে থাকলেও তারা কিন্তু পারছে না, কারণ সেগুলো এক জায়গায় একত্রিত অবস্থায় নাই। আমাদের বাড়িতেও একই কাজই করি। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, পয়েন্ট সোর্স করতে হবে, নন পয়েন্ট সোর্স মানে বাড়ি থেকেই এই একদম প্রক্রিয়াটা শুরু করতে হবে। এক জায়গায় একত্রীকরণ করতে হবে, উৎসটাকে সুনিশ্চিত করতে হবে। আমরা তো বলি যে মায়ের মতন বড় শিক্ষক কেউ নেই। মা যদি, প্রত্যেকটি মা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের প্রত্যেককে বলবো, মায়েরা যদি এইভাবে 3টি পাত্র আহ, ঠিক করে রাখেন, যে না আমার সবজির খোসা, উচ্ছিষ্ট ভাত, ডাল, তরকারি যেটুকু যা বেঁচেছে, বা বিস্কিটের টুকরো, বা যা খাবার দাবার যা বেঁচেছে, বা যেগুলোকে সত্যিই ভার্মি কম্পোস্ট করা যায় সেগুলোকে আলাদা পাত্রে রাখবো। সেটা একটা মাটির হাঁড়িতে রাখুন না, সেটা বাড়িতে যে টব রাখছেন, গাছ তৈরি করছেন, সেখানে সার হিসেবে ব্যবহার করুন। তার মধ্যে আপনার মাছের আঁশ হতে পারে, মাছের ভুটি হতে পারে, মানে বাজার থেকে এনেছেন যা কিছু, সেটা একটা জায়গায় ফেলুন। আর একটা জায়গায় এই শুকনো জিনিসগুলো, তাই তো,
একদম। দেবব্রত, ওই যে বিস্কিটের যে প্যাকেট, তারপর তেলের যে প্যাকেট, এখন তো আমরা প্যাকেটে করে তেল কিনে আনি, তাই না? তারপরে প্লাস্টিকের শিশি বোতল, যেগুলো যা মনে হচ্ছে হয়তো জলের বোতল কেউ নিয়ে এসছে, সেগুলোকে আলাদা পাত্রে রাখুন। আর একটা পাত্রে আর একটা জিনিস আমাদের মারাত্মক প্রত্যেকের বাড়িতে জমছে, ইলেকট্রনিক্স বর্জ্য। ই ওয়েস্ট, এটাও আর একটা সমস্যা। কম্পিউটারে দেখা গেল যে কিবোর্ডটা খারাপ হয়ে গেছে, সেটা খুব বিক্রি করে খুব বেশি কিছু দাম পাওয়া যাবে না। কদিন আগে অনুষ্ঠান করতে গিয়ে এক শ্রোতা বন্ধু বলছেন আমি মাটির নিচে পুঁতে দিই, একজন বলছেন আমি পুড়িয়ে দিই, কিন্তু ওর মধ্যে তো প্রচুর পরিমাণে বিষাক্ত বর্জ্য রয়েছে, তাই না? একদমই। কারণ পাড়া ওই পোড়ালে, রয়েছে। পুড়িয়ে দিলে হুম। আবার সেই কার্সিনোজেন হ্যাঁ। ডাইঅক্সিন তৈরি হবে। হুম হুম আর যদি আমরা ওগুলোকে যদি কোথাও মাটির মধ্যে মিশিয়ে দেই অথবা মাটির মধ্যে পুঁতে দেই, তাহলে মাইক্রোপ্লাস্টিক তৈরি হবে। হুম কোন দিকে যাবেন? ফলে ওগুলোকে খুব আলাদা করে সেগ্রিগেট করে রাখা দরকার আছে। হুম। সেটা একমাত্র একটাই সলিউশন, রিসাইকেল করতে হবে। রিসাইক্লিং। এবং উদ্যোগ নিচ্ছে সব পৌরসভাগুলো, গ্রাম পঞ্চায়েতগুলো, বৃহত্তর আকারে তারা ভাবছে। কিন্তু ওই যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা যতক্ষণ না প্রত্যেকটি বাড়ি থেকে এই 3টি পাত্রে এগুলো ভাগ করে দিতে পারছি, ততক্ষণ তারা কি করে করবেন এটা, তাই না? একদম। তাদেরও তো উপায় রইলো না। আমরা মিলিয়ে মিশিয়ে জগা খিচুড়ি করে তাদের হাতে তুলে দিলে কে বাঁচবে বলুন তো? সম্ভব কারো পক্ষে? এই বিষয়ে আমি একটা বিষয় বলি। এই বিষয় না আমার মনে হয়েছে, গ্রাম কিন্তু অনেক উন্নত, জানেন তো। হুম আমরা বলি শহরের মানুষ, আমরা শহরের মানুষ, আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক এগিয়ে। হুম আমার মনে হয় না। যারা গ্রামের শ্রোতা আছেন তাদের জন্য আমি বলবো যে তারা অনেক আগে থেকে এই প্র্যাকটিসটা করে আসছে। হুম গ্রামে গেলে আপনি একটা জিনিস দেখবেন দেখবেন যে সারের গাদা। সার গাড়ি অথবা সারের গাদা একটা সারের রয়েছে। গাদা এরকম থাকে। সেখানে কিন্তু আমরা প্রত্যেকদিন বাড়িতে যে জিনিসগুলো তৈরি হয়, যেগুলো পচনশীল, সেগুলোকেই রাখা হয়। হুম হুম এই বিষয়ে, এই যে সেগ্রিগেশনের বিষয়টা না, হুম। আজকে হয়তো সিলেবাসে অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু গ্রাম অনেক দিন আগে থেকে এই প্র্যাকটিস করে আসছে। ঠিক। ফলে আমি বলবো গ্রাম শহর অপেক্ষা অনেক বেশি স্মার্টার। আচ্ছা, কিন্তু প্লাস্টিকের এই ব্যবহারগুলো যদি ঠিকঠাক পদ্ধতিতে না মেনে চলি আমরা, সে শহরেই থাকি গ্রামে থাকি যে প্রান্তেই থাকি না কেন, ততদিন কিন্তু এই পৃথিবীকে আমরা নিরাপদ রাখতে পারবো না। আর অজান্তেই আমাদের শরীরে বিষ প্রবেশ করে আমাদের ভবিষ্যৎ জীবনকে দুর্বিষহ করে তুলবে। আচ্ছা, এবারে আসি, এই যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, এ তো আমরা কন্ট্রোল করতে পারছি না, আমরা কি এটার জন্য দায়ী? কোনো অর্থে অবশ্যই আমরা দায়ী। প্রত্যেক নাগরিক হিসেবে আমরা প্রত্যেক নাগরিকই কিন্তু দায়ী। হুম ধরুন আমরা একটু উন্নত হলে আমরা বাড়িতে এসি লাগাচ্ছি। হুম আমরা উন্নত সমাজ তৈরি করতে গিয়ে শিল্প কলকারখানা বানিয়ে চলে যাচ্ছি। হুম আমরা পার্সোনাল কার, ভেহিকেল ইউজ করছি। তো যেগুলো ইউজ করছি বা আমরা যা করে চলেছি সভ্যতার উন্নতির জন্য, হুম সব সব জায়গাতেই কিন্তু ফসিল ফুয়েল কিন্তু বার্নিং হচ্ছে, মানে জীবাশ্ম জ্বালানি দহন জীবাশ্ম হচ্ছে। জ্বালানি নষ্ট করছে। এবং এই জীবাশ্ম জ্বালানির দহন থেকে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ফলে বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড থাকার দরকার তার থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি। ফলে সেই ঘুরে ফিরে আমাদের যে কথাটা বলতে হয়, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাসেস, হুম তো এইগুলো তো কন্টিনিউয়াস আমরা করে যাচ্ছি। আর এগুলোই কিন্তু আমাদেরকে পরিবেশ কোনো রকম ভাবে সুদে আসলে ফিরিয়ে দিচ্ছে। তাহলে কি heat আমরা wave থেকে। বলবো যে ফিরে চল মাটির টানে, আবার সাইকেলে ফিরে যাব, সাইকেলের ব্যবহার বেশি করব, আর পাবলিক ভেহিকল বেশি ব্যবহার করব, একটা বাসে অন্তত 50 জন যাত্রী একসঙ্গে যেতে পারেন। কিন্তু না, আমার কাছে পয়সা আছে, আমি গাড়ি কিনে ফেলেছি, আমাকে একা একা আরামে যেতে হবে। তাতে কি হচ্ছে, প্রত্যেকে যদি 50 জন মানুষ 50টা গাড়িতে যান, তাহলে কার্বন তো বাতাসে ঢেলে দিলেন, বিষটা ঢেলে দিচ্ছেন, একদমই। জীবাশ্ম জ্বালানি শেষ করে ফেলছেন। মানে একটা দিকে ক্ষতি করছেন না, জীবাশ্ম জ্বালানির ভান্ডার কমিয়ে আনছেন, বাতাসে কার্বন ডাইঅক্সাইড ঢেলে দিচ্ছেন। হ্যাঁ, আর এই করে করে 50 জন মিলে কি পরিমাণ করছি, একটু শ্রোতা বন্ধুরা একান্তে ভেবে দেখবেন যে আমরা কি করছি, কিভাবে চলছি। আমাদের সত্যি ফিরে যেতে হবে মাটির কাছে, মাটির টানে। আর একটু সামর্থ্য হলেই বাড়িতে 5টা ভাই থাকলে 5টা বাড়ি হচ্ছে, মাটিটা দখল করছি। তার সঙ্গে সঙ্গে কি করছি, আশেপাশে থাকা গাছপালা সব শেষ করে ফেলছি, তাই না? এই এক জীবনযাপন আমাদের। তো বন্ধুরা, সময় আমাদের হাতে সীমিত, আমাদের থামতে হবে, কিন্তু আলোচনা থামিয়ে যাওয়া মুশকিল। আজকের মতন শেষ করি। আবারও
অন্য কোনো দিন আমরা বসে পড়ব কিভাবে আমাদের প্রকৃতিকে সুরক্ষিত রাখবো এই বিষয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে আমাদের সচেতনতা তৈরি করার জন্য আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন অধ্যাপক দেবব্রত মণ্ডল। দেবব্রত বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনি এসে এই যে আমাদের চোখ খুলে দিলেন, আমরা নিশ্চয়ই উপকৃত হব, অন্যভাবে ভাববো। আবারও বলি ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার শুনলেন অধ্যাপক ডক্টর দেবব্রত মণ্ডলের সঙ্গে আলাপচারিতায় ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কর্মখালির ঘোষণা জীবিকার জন্য।